লম্বা রোজু শরীরের কাঠামো, কোঁকড়ানো চুল, এগোলের ঠোঁটের মতো বাঁকানো খাড়া নাক। সুদর্শন আইনের তুখর ছাত্র, বিনয়ী, নম্র, মার্জিত রুচির পোশাক আশাক, সব মিলিয়ে অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব। আপাদমস্তক নিপাট ভদ্রলোক, প্রথম দর্শনে যে কেউই পছন্দ করে বসতে বাধ্য। রহস্য আর মায়ার অদ্ভুত মিশেলে ভরা চোখ দুটো যে কোনো মেয়ের রাতের খুব হারাম করার জন্য যথেষ্ট। সুদর্শন চেহারা আর ভদ্রলোকের মুখোশের আড়ালে লুকিয়ে ছিল অন্য একটা প্রাণী, যেন সে রবার্ট লুই স্টিভেনসনের গল্পের বই থেকে উঠে আসা বাস্তবের ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। সে ছিল এক সিরিয়াল কিলার, রেপিস্ট, নরপিশাচ। 30-এরও বেশি মেয়েকে নিজের হাতে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করেছিল বলেই নিশ্চিতভাবে জানা যায়, যদিও আসল সংখ্যাটা আরও অনেক বেশি হবার কথা। সিরিয়াল কিলারদের নানা ধরনের বাতিক থাকে। ওর বাতিক ছিল ন্যাক্রোফিলিয়া, মৃতদেহের সাথে সেক্স। পচে ফুলে গলতে শুরু করার আগ পর্যন্ত ও ওর ভিকটিমদের মৃতদেহগুলোকে ধর্ষণ করত। বাবা মার দেওয়া নাম থিওডর রবার্ট বান্ডি। মানুষ ওকে টেড বান্ডি বলেই জানত। শেয়ালের মতো ধূর্ত ছিল, বিড়ালের মতো নিঃশব্দ ছিল তার চলাফেরা। নারী শিকারের নিখুঁত প্ল্যান করত। চিতার ক্ষিপ্ততায় শিকার করে স্রেফ ভূতের মতো হাওয়ায় মিলিয়ে যেত। বাঘা বাঘা পুলিশ অফিসার আর ঝানু গোয়েন্দাদের নাকের জল আর চোখের জল এক করে ছেড়েছিল। 70-এর দশকে আমেরিকার 60টি স্টেট জুড়ে কায়েম করেছিল এক ত্রাসের রাজ্য। প্রথম আঘাত। ঠিক কখন এবং কোথায় বান্ডি শিকার শুরু করেছিল তা নিয়ে বিস্তর তদন্ত হয়েছে, অনেক জল ঘোলা করা হয়েছে, কিন্তু আসল তথ্য বের করা সম্ভব হয়নি। এক এক সময় এক একজনকে বান্ডি এক এক রকম কথা বলতো। ধারণা করা হয় মেয়েদের কিডন্যাপ আর ধর্ষণের শুরুটা 1969 থেকে শুরু করলেও বান্ডি খুন আর ন্যাক্রোফিলিয়া শুরু করে 1971 সালের পর থেকে। কিছু আলামত আর তদন্তে পাওয়া কিছু তথ্যের কারণে অনেক ডিটেকটিভ ধারণা করেন খুনি হিসেবে বান্ডির হাতে খড়ি আরও অনেক আগে, 1961 সালের 8 বছর বয়সে একটা মেয়েকে খুন করার মাধ্যমে। বান্ডির বয়স তখন মাত্র 14। বান্ডি অবশ্য চিরকাল এই অভিযোগ অস্বীকার করেছে। টুকটাক কিডন্যাপিং এবং দু একটা খুন করে হাত পাকানোর পর বান্ডি শুরু করে তার আসল খেলা 1974 সালে 27 বছর বয়সে। শিকার। বান্ডি টার্গেট করত হাল ফ্যাশনের আকর্ষণীয় পোশাকের কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া সুন্দরী মেয়েদের, যাদের বয়স সাধারণত 15 থেকে 25 বছরের মধ্যে। সুন্দর জামাকাপড় পরে কেতা দুরস্থ হয়ে মুখোশ, টর্চ লাইট, দড়ি, দাঁড়া, শীত কাঠি, হ্যান্ডকাফ ইত্যাদি বাদামি বক্স ওয়াগানে চাপিয়ে বান্ডি বেরিয়ে পড়ত শিকারের খোঁজে। টহল দিয়ে বেড়াতো এমন জায়গাগুলোতে যেখানে নারীদের আনাগোনা বেশি। কাউকে মনে ধরলে বা একা কোনো সুন্দরীকে পথে চলতে দেখলে নেমে আসতো গাড়ি থেকে। এক হাত ঝোলানো থাকতো স্লিং অথবা এক পায়ে থাকতো প্লাস্টার, ভান করতো যেন তার হাত বা পা ভাঙ্গা। আরেক হাতে থাকতো ভারী ব্রিফকেস বা মোটা মোটা বই। টার্গেটের খুব কাছে গিয়ে মনোযোগ আকর্ষণের জন্য বইগুলো সশব্দে ফেলে দিত বা এমন ভাব করতো যে ব্রিফকেসটা বহন করতে খুব কষ্ট হচ্ছে। জরুরি সাহায্য দরকার। টার্গেট সাহায্য করতে আসলে শুধু কথা দিয়েই ছিঁড়ে ভিজিয়ে ফেলত। সুদর্শন বান্ডি অনুরোধ করত ব্রিফকেস বা বইগুলো গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার। গাড়ি পর্যন্ত পৌঁছানো মাত্রই নরক নেমে আসতো টার্গেটের মাথায়। বেশ কিছুদিন পর অসহায় মেয়েটির বিকৃত ফুলের ঢোল হয়ে যাওয়া জামাকাপড়, লাশ পাওয়া যেত কোনো এক নির্জন পরিত্যক্ত জায়গায়, পাহাড় পর্বতে বা বনে জঙ্গলে। অনেক সময় লাশের চিহ্নটুকুও পাওয়া যেত না। লাশ পচে গেলে ফুলতে শুরু করার আগ পর্যন্ত বান্ডি মৃতদেহের সাথে সেক্স করত। হয়তো এক জায়গায় খুন করে 200 মাইল দূরের কোনো এলাকায় এসে আরেকটা খুন করত, তারপর আবার প্রথম ক্রাইম স্পটে এসে লাশের উপর ঝাল মেটাতো। নির্ভেজাল মানুষরূপী শয়তান। সিয়াটল, স্টল লেক সিটি, ক্যালোরাডো, প্ল্যারিডোর মেয়েরা আতঙ্কে ভুগছিল। অজানা এক সাইকো ঘুরে বেড়াচ্ছে শহরে, না জানি কখন কার পালা এসে যায়। এক হোস্টেল থেকে আরেক হোস্টেলে যাওয়ার সময়, থিয়েটার বা সিনেমা হল থেকে ফেরার পথে, এমনকি করিডোর দিয়ে এক রুম থেকে অন্য রুমে যাওয়ার সময়ও মেয়েরা গায়েব হয়ে যেত। চিরুনি অভিযান চালিয়েও ধরা যেত না ঘাতককে। একের পর এক মেয়ে রহস্যময়ভাবে গায়েব হয়ে যাচ্ছে, অথচ রহস্যের কোনো কিনারা খুঁজে পাচ্ছে না, ঘাতক ধরা পড়ছে না। কিং কাউন্টির শেরিফ অফিসের ডিটেকটিভ আর সিয়াটল পুলিশ ডিপার্টমেন্ট কুত্তা পাগল হয়ে গিয়েছিল অপরাধী ধরার জন্য।
কিন্তু বান্ডির শিকারের সংখ্যা 20 পার হবার আগ পর্যন্ত কেউই বুঝতে পারেনি তারা সবাই আসলে পৃথক পৃথকভাবে একজন লোকের পেছনে ছুটছে। এর কারণ ছিল অবশ্য টেড বান্ডির মস্তিষ্ক ছিল ক্ষুরধার, পরিস্থিতি বিশ্লেষণ করে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারত। ক্রাইম মেথোডোলজি নিয়ে গভীর পড়াশোনা তাকে শিখিয়েছিল কিভাবে কারো সন্দেহের উদ্বেগ না করে ক্রাইম স্পটে আঙ্গুলের ছাপ বা এই জাতীয় কোনো ক্লু না ফেলে নিমিষেই হাপিস হওয়া যায়। ওস্তাদ ছিল ছদ্মবেশ ধারণে, চুলে 2 আঙ্গুল চালিয়ে বা মুখের এক্সপ্রেশন বদলে ফেলে খুবই তাড়াতাড়ি নিজের চেহারা বদলে ফেলতে। কোনো প্রত্যক্ষদর্শী সঠিকভাবে পুলিশকে ওর চেহারার বিবরণ দিতে পারত না। ইচ্ছে করেই বন্দুক ব্যবহার করত না নিজের পরিচয় লুকানোর জন্য, তার বদলে ব্যবহার করত বাড়ির টুকিটাকি জিনিস, নাইলনের দড়ি-দড়া, স্টকিং ইত্যাদি। এত বিশাল পরিধির এলাকায় অল্প সময়ের ব্যবধানে সে খুন আর রেপগুলো করত যে পুলিশের পক্ষে বোঝা সম্ভব হতো না এসবগুলো নারকীয় ঘটনার পেছনে একটা লোকই দায়ী। বান্ডির নিজের ভাষায়, I am the most cold-hearted son of the beach you will ever met. বান্ডি মোট কতটা খুন করেছিল নির্দিষ্ট করে কেউ বলতে পারে না। 30টি খুনের ঘটনা সে নিজে স্বীকার করেছে, কিন্তু বিভিন্ন তথ্য প্রমাণ ইঙ্গিত দেয় যে বান্ডির ভিকটিমের সংখ্যা প্রায় 100-এর কাছাকাছিও হতে পারে। বান্ডির ব্যক্তিগত আইনজীবীর ভাষ্যমতে বান্ডি নিজে তার কাছে স্বীকার করেছিল সে 100-এর বেশি খুন করেছে। শ্রীগড় ধর্ষণ। কয়েকটা স্টেটের মেয়েরা একের পর এক রহস্যজনকভাবে হারিয়ে যাচ্ছে, জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে না কাউকেই। কিছুদিন পর পাওয়া যাচ্ছে পচে গলে যাওয়া বিকৃত লাশ। ঘাতককে ধরার জন্য FBI চারদিকে জাল বিছিয়েছে, কিন্তু ঘাতক প্রতিবারেই সুচতুরভাবে জাল ভেদ করে বেরিয়ে যাচ্ছে। আগস্ট 1975 আমেরিকার স্টলটেক সিটি থেকে কিছুটা দূরের ইউটা হাইওয়ে ট্রাফিক সিগন্যাল মিস করায় বাদামি রঙের একটা ভোক্স ওয়াগান থামানো হলো। অফিসাররা অবাক হয়ে দেখলেন ভোক্স ওয়াগানের সামনের ড্রাইভারের পাশে সিটটা নেই। সন্দেহ হওয়াতে সার্চ করা হলো গাড়ির ভেতরে। পাওয়া গেল নাইলনের দড়ি, শীতকাঠি, হ্যান্ডকাফ, মুখোশ, দস্তানা, স্ক্রু ড্রাইভার এবং আরও টুকিটাকি জিনিসপত্র। এই বেটা সিধেল চোর না হয়ে যায় না, ভাবলেন পেট্রোল অফিসাররা। একান বিস্তৃত মন ভোলানো হাসি দিয়ে গাড়ির মালিক অফিসারদের ভুজুং ভাজুং বোঝানোর চেষ্টা করল। ব্যারসিক অফিসাররা হাতকড়া ফরিয়ে সে হাসির বিনিময় দিলেন। অফিসাররা তখনও জানতেন না এইমাত্র তারা যাকে গ্রেপ্তার করলেন সে আমেরিকার টপ 10 মোস্ট ওয়ান্টেড লোকদের একজন। থিওডোর রবার্ট বান্ডি ওরফে টেড বান্ডি নারীদের পশুর মতো ভোগ করে গলা টিপে হত্যা করা, তারপর পিশাচের মতো সে মৃতদেহকে ভোগ করা যার নেশা। পালাবি কোথায়? 1977 এর জুনে বান্ডিকে গারফিল্ড কাউন্টি জেল থেকে শুনানির জন্য নিয়ে যাওয়া হয় পিটকিন কাউন্টি কোর্ট হাউসে। বান্ডিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, খুলে দেওয়া হয় হ্যান্ডকাফ। শুনানির বিরতির এক পর্যায়ে নিজের কেস নিয়ে পড়াশোনা করার জন্য বান্টি লাইব্রেরিতে যাওয়ার আবেদন করে। লাইব্রেরিতে গিয়ে একটা বুক সেলফের পেছনের জানালা দিয়ে দোতলা থেকে লাফ দেয় মাটিতে। গোড়ালি মচকে গেলেও কোর্টের সীমানার বাইরে চলে যেতে সক্ষম হয় সে। পুলিশের দেওয়া রোড ব্লক এড়াতে অ্যাসপেইন পর্বতমালার মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পথ হারিয়ে ফেলে পার্বত্য এলাকায়। 6 দিন পর খুদ পিপাসায় ক্লান্ত বান্ডি আত্মসমর্পণ করে পুলিশের কাছে। জেলে ফিরেই আবারও পালাবার ফন্দি আঁটতে শুরু করে বান্ডি। প্রায় $500 বিনিময়ে জোগাড় করে ফেলে একটা হ্যাক্স ব্লেড। সন্ধ্যায় অন্য বন্দীরা গোসল করার সময় নিজের সেলের সিলিং ফুটো করতে থাকে। 6 মাসের অবিরাম চেষ্টায় এবং 16 কেজি ওজন কমিয়ে প্রায় 1 ফুট বর্গাকার গর্ত তৈরি করতে সক্ষম হয়ে ওঠে বান্ডি। বেশ কয়েকবার রিহার্সাল দিয়ে নিজেকে প্রস্তুত করে নেয় জেল থেকে পালানোর জন্য। 1977 এর ডিসেম্বর 30 তারিখ রাত। জেলের বেশিরভাগ কর্মী বড়দিনের ছুটিতে। এ সুযোগ কাজে লাগায় বান্ডি। সিলিংয়ের গর্ত দিয়ে বের হয়ে নিমিষেই হাওয়া হয়ে যায় জেল থেকে। 17 ঘন্টা পর ডিসেম্বর এর 31 তারিখে যখন জেল কর্মকর্তারা বান্ডির সেলের সিলিংয়ের গর্তটা আবিষ্কার করেন, ততক্ষণে বান্ডি পোগার পার। মৃত্যুর চৌকাঠে। জেল থেকে পালিয়ে বান্ডি হাজির হয় ফ্লোরিডাতে। FBI আর ফ্লোরিডার পুলিশদের বুড়ো আঙ্গুল দেখিয়ে চালাতে থাকে একের পর এক ধর্ষণ আর নারকীয় হত্যাকাণ্ড। অবশেষে ফেব্রুয়ারির 12 তারিখ রাত 1টার সময় অ্যালাবামা স্টেটের কাছে টেড বান্ডিকে অ্যারেস্ট করেন পুলিশ অফিসার ডেভিড লি। মিস্টার লি বান্ডিকে সোজা নিয়ে যান জেলে। পথে বান্ডি আপন মনেই বলছিল, তুমি আমাকে মেরে ফেললেই ভালো করতে অফিসার। টেড বান্ডিকে তার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়।
1989 সালের 24শে জানুয়ারি স্থানীয় সময় সকাল 7:16 ইলেকট্রিক চেয়ারে বসিয়ে কার্যকর করা হয় টেড বান্ডির মৃত্যুদণ্ড। এ সময় জেলের বাইরে জড়ো হয়েছিল প্রায় 1002 মানুষ, বেশিরভাগই ছিল তরুণী এবং যুবতী। নেচে গেয়ে আতশবাজি ফুটিয়ে ওরা উল্লাস করেছিল, ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছিল, বার্ন বান্ডি বার্ন, টেড ইউ আর টেড। বান্ডির মৃতদেহ পুড়িয়ে ছাই করে ফেলা হয় এবং তার শেষ ইচ্ছে অনুযায়ী ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় ওয়াশিংটনের অজ্ঞাত স্থানে। কি ছিল বান্ডির এই অন্ধকার জগতের চালিকা শক্তি? কেন বিশ্ববিদ্যালয়ের উঁচু ডিগ্রিও টেড বান্ডিকে মানুষ বানাতে পারেনি? কিভাবে একটা মানুষ এতটা বিকৃত হয়ে ওঠে? জানতে হলে অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ। 2. উত্তরপ্রদেশ, ইন্ডিয়া। নিরিবিলি এক আখক্ষেতের মধ্যে বসে আছে স্কুল পড়ুয়া একটি মেয়ে। ওকে ঘিরে আছে কামোত্তগ্ন এক দঙ্গল পুরুষ। মেয়েটি অসম্ভব রকমের কাঁপছে, ফাঁদে পড়া হরিণীর মতো বিস্ফোরিত চোখে বারবার চারপাশে তাকাচ্ছে, মনে ক্ষীণ আশা কেউ বুঝি তাকে উদ্ধার করবে এই পশুদের হাত থেকে, হয়তোবা শেষ পর্যন্ত কারো দয়া হবে। কিন্তু না, শেষ রক্ষা হলো না। বুনো শুয়োরের মতো হেসে উঠল একজন মানুষরূপী একটা পশু, ঝাঁপিয়ে পড়ল ওর উপর। অসহায় একটা মেয়ের উপর পালাক্রমে অত্যাচারের এই জঘন্য অপরাধ কেউ ভিডিও করে অনলাইনে আপলোড করবে, আর হাজার হাজার অথবা লক্ষ লক্ষ মানুষ সেটা দেখে চোখের এবং হাতের সুখ মেটাবে। বিশ্বাস করতে প্রচন্ড কষ্ট হয়। মানুষের পক্ষে কি এতটা নিচে নামা সম্ভব? যুগ যুগ ধরে মানবতার জয়গান গেয়ে লেখা সবগুলো কবিতায় কি মিথ্যে ছিল? কিন্তু বিশ্বজুড়ে, বিশেষ করে ইন্ডিয়ার উত্তরপ্রদেশে প্রতিনিয়ত এরকম অসংখ্য ঘটনা ঘটে চলছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে ভারতের উত্তরপ্রদেশের দোকানগুলোতে পুলিশ এবং প্রশাসনের নাকের ডগায় অসহায় মেয়েদের ধর্ষণের ভিডিও দেদারসে বিক্রি হচ্ছে। প্রতিদিন শত শত না, হাজারে হাজার রেপ ভিডিও বিক্রি করা হচ্ছে, যেগুলোর দাম 50 থেকে 150 রুপি। 50 থেকে 150, ব্যাস এটুকুই দাম একটা মেয়ের সম্মানের। এক দোকানে কেবল গোফ উঠতে শুরু করেছে এমন এক ছোকরাকে এক লোক বলছে, জানিস, আমি বোধহয় এই নতুন গরম ভিডিওর মেয়েটাকে চিনি। ভিডিওটাতে সদ্য 20-এর কোঠা পার হওয়া একটা মেয়ের উপর দুটো পশুকে অত্যাচার করতে দেখা যাচ্ছে। অসহায় মেয়েটির কণ্ঠে আকুতি ঝরে পড়ছে, মাফ করো, মাফ করো, কমসে কম ভিডিও তো মাফ উঠারো। সিনিয়র এক পুলিশ কর্মকর্তার ভাষ্যমতে রেপের দৃশ্য ভিডিও করে রাখা হয় ভিকটিমকে ব্ল্যাকমেইল করার জন্য। পুলিশের বিভিন্ন উৎস থেকে এটা নিশ্চিত হওয়া গেছে প্রশাসন কোনো মতেই এই জঘন্য ঘটনাগুলো বন্ধ করতে পারবে না। ধর্ষণের সংস্কৃতি ইন্ডিয়াতে মহামারীর আকার ধারণ করেছে। প্রতি 20 মিনিটে একটা করে ধর্ষণ হচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি ধর্ষণ সংঘটিত হওয়া দেশগুলোর লিস্টে ইন্ডিয়ার নাম আছে প্রথম 10-এর মধ্যে। পাশাপাশি ইন্ডিয়াতে প্রচুর শিশু পতিতাবৃত্তি এবং শিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটে। বিশ্বের অনেক দেশের গণমাধ্যমেই এ ব্যাপারে অনেক রিপোর্ট হয়েছে। এমনকি বিশ্বের সবচেয়ে বেশি শিশু নির্যাতন ঘটনা ঘটে এমন 5টি দেশের শর্টলিস্টেও আছে ইন্ডিয়ার নাম। 3 আগস্ট 2013, ইউএসএ। স্বপ্ন, স্বাধীনতা আর সত্ত্বাধিকার ভূমি। সদ্য 19-এ পা দেওয়া সারা ছদ্মনাম আজ খুব খুশি। ওর এতদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত সুযোগ মিলেছে পছন্দের ইউনিভার্সিটিতে পড়ার। এসেছে সেই প্রতীক্ষিত মুহূর্ত। ক্যাম্পাসের দ্বিতীয় রাতে সব ক্লাসমেটরা মিলে পার্টি করেছিল। সারাও ছিল সেখানে। ঘড়ির কাঁটা 12-র ঘর ছুঁয়ে ফেলেছে বেশ আগেই। এক পুরুষ ক্লাসমেটের সাথে দেখা হয়ে গেল। ছেলেটাকে আগে কখনো না দেখলেও মাঝে মাঝে অনলাইনে কথা হয়েছে। কিছুক্ষণ গল্পগুজবের পর ছেলেটা প্রস্তাব দিল, চলো কিছু ড্রিঙ্ক করা যাক। মাথা নেড়ে জানালো সারা, ভালো বলেছ, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ছেলেটা গ্লাসে ড্রিঙ্ক ঢেলে দিল। সারা চুমুক দিল গ্লাসে। তারপর আর কিছুই মনে নেই। 9 ঘন্টা পর যখন জ্ঞান ফিরল, সারা নিজেকে আবিষ্কার করলো অপরিচিত এক বিছানায়। মাথাটা ঝিমঝিম করছিল, গায়ে একটা সুতো পর্যন্ত নেই, চুলগুলো এলোমেলো। বিছানার পাশে চেয়ারে বসে আছে একটা ছেলে। এই ছেলেটাই গত রাতে ওর গ্লাসে মদ ঢেলে দিয়েছিল। মনে পড়ল সারার। স্থানীয় হাসপাতালের মেডিকেল চেকআপের রিপোর্ট থেকে নিশ্চিত হওয়া গেল সারাকে ধর্ষণ করা হয়েছে। ইউরোপ আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকম ঘটনা খুবই কমন। ধর্ষণ ইউরোপ আমেরিকার শিক্ষার্থীদের কাছে অতি সাধারণ ঘটনা। বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া অনেক মানুষ তৈরি করেছে সত্য, কিন্তু সেই সাথে তৈরি করেছে অনেক ধর্ষক আর তার চেয়েও বেশি ধর্ষিতা।
পাশ্চাত্যের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোই নারীদের জন্য বিশ্বের সবচেয়ে অনিরাপদ ক্যাম্পাস। কথাগুলো অতিরঞ্জিত মনে হতে পারে, তবে আশা করি কিছু পরিসংখ্যান অবস্থার ভয়াবহতা বুঝতে সাহায্য করবে। 2007 সালের এক জরিপে দেখা গেছে আমেরিকার কলেজ এবং ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে 6,73,000 জন জীবনে অন্তত একবার ধর্ষণের শিকার হয়েছেন। প্রতি 21 ঘন্টায় আমেরিকার কোনো না কোনো কলেজ ক্যাম্পাসে ধর্ষণের ঘটনা ঘটে। প্রতি 12 জন কলেজগামী পুরুষ শিক্ষার্থীর মধ্যে একজন ধর্ষণের সাথে জড়িত। ইংল্যান্ডের প্রতি 3 জন মহিলা শিক্ষার্থীর মধ্যে একজন নিজ শিক্ষা প্রতিষ্ঠানেই ধর্ষণের শিকার হয়। আন্ডারগ্র্যাড লেভেলের অর্ধেক মহিলা শিক্ষার্থী জানিয়েছেন তারা প্রত্যেকেই এমন কাউকে চেনেন যারা নিজেদের ক্যাম্পাসে নিজেদের বন্ধুদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। 2014 সালের জানুয়ারিতে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বীকার করে যে পরিসংখ্যানে দেখা গেছে আমেরিকান কলেজ ক্যাম্পাসগুলোতে প্রতি 5 জন নারী শিক্ষার্থীর মধ্যে একজন ধর্ষিত হয়েছে। অ্যাসোসিয়েশন অফ আমেরিকান ইউনিভার্সিটিজ এর 2015-তে প্রকাশিত একটা নতুন প্রতিবেদনে দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশন শেষ করার আগেই প্রতি 4 জনে একজন নারী ধর্ষণের শিকার হন। প্রতিবেদনটি তৈরি করা হয়েছে 27টি শীর্ষ ইউনিভার্সিটির প্রায় 1.5 লাখ শিক্ষার্থীদের মধ্যে জরিপ চালিয়ে। এই প্রতিবেদনে আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী নির্যাতনের যে চিত্র ফুটে উঠেছে তা 2014 সালের আগের প্রতিবেদন দেখে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওবামা প্রশাসন হোয়াইট হাউস টাস্ক ফোর্স টু প্রটেস্ট স্টুডেন্টস ফ্রম সেক্সুয়াল অ্যাসাল্ট গঠন করেছিল তা থেকে অনেক ভয়াবহ। অবশ্য হোয়াইট হাউস টাস্ক ফোর্স এর প্রথম রিপোর্টে বলা হয়েছিল প্রতি 4 জন নারী শিক্ষার্থীর মধ্যে 3 জন ক্যাম্পাসে থাকাকালীন যৌন নির্যাতনের শিকার হন। সারা তার ধর্ষকের বিরুদ্ধে পুলিশের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেননি। কে তাকে ধর্ষণ করেছিল তা কখনো জনসম্মুখে প্রকাশও করেননি। এভাবে ধর্ষণের ঘটনা চেপে যাওয়া আমেরিকাতে অস্বাভাবিক কিছু না। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন এর রিপোর্ট অনুযায়ী ক্যাম্পাসে ঘন্টা 45% ধর্ষণের ঘটনার পর কোনো অভিযোগ দায়ের করা হয় না। আর ধর্ষণের অভিযোগ করা হলেও আইনি এবং প্রশাসনিক জটিলতার কারণে অধিকাংশ ক্ষেত্রেই ধর্ষকের গায়ে ফুলের টোকাটা পর্যন্ত পড়ে না। 4. আমেরিকান আর্মির মহিলা সদস্যরা শত্রুদের নিয়ে যতটা শঙ্কিত থাকে তার চেয়ে অনেক বেশি শঙ্কিত থাকে তাদের পুরুষ সহকর্মীদের হাতে যৌন নিপীড়িত হবার ব্যাপারে। গভীর দীর্ঘশ্বাস ছেড়ে কথাগুলো বলছিল ডোরা হার্নান্দেজ। প্রায় 10 বছরের বেশি সময় ধরে যে কাজ করেছে আমেরিকান নেভি এবং আর্মি ন্যাশনাল গার্ডে। ডোরা হার্নান্দেজ আরও কয়েকজন ইরাক, আফগানিস্তান ফেরত নারী সেনার সাথে কথা হচ্ছিল। বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ আর বেপরোয়া যোদ্ধাদের বিরুদ্ধে এই ফ্রন্টগুলোতে কোনো মতে নিজেদের রক্ষা করতে পারলেও পুরো কর্মজীবন জুড়ে তাদের নীরবে আরও একটা যুদ্ধে লড়তে হয়েছে। আর সেই যুদ্ধে বারবার তারা পরাজিত হয়েছে। তাদের সেই নীরব যুদ্ধ ধর্ষণের বিরুদ্ধে। পেন্টাগনের নিজস্ব রিসার্চ থেকেই বের হয়েছে যে আমেরিকান সামরিক বাহিনীর প্রতি 4 জন মহিলা সদস্যের একজন তাদের ক্যারিয়ার জুড়ে যৌন নির্যাতনের শিকার হয়। ডোরা হার্নান্দেজ থেমে যাওয়ার পর মুখ খুলল সাবিনা রেঙ্গেল। টেক্সাসের এল ফেসোর অদূর সাবিনার বাসার ড্রয়িং রুমে বসে কথা হচ্ছিল। আমি যখন আর্মির বুট ক্যাম্পাসে ছিলাম তখন যৌন নির্যাতনের শিকার হয়েছিলাম। তারপর যখন নেভিতে গেলাম তখন একাধারে ধর্ষণের শিকার হলাম। 6 বছরেও বেশি সময় ধরে ইউএস নেভিতে কাজ করা জেমি লিভিংস্টোন বলল, আমি জানতাম ইউএস আর্মির কালচারটাই এমন যে সৈনিক এবং অফিসাররা রেপ করাকে তাদের অধিকার মনে করে। তাই আমি রেপের ঘটনাগুলো চেপে যেতাম। আর আমার বসই আমাকে রেপ করত, কাজেই আমি কার কাছে অভিযোগ করব? একে একে এই নারীরা আমেরিকান আর্মিতে তাদের সাথে যৌন নির্যাতনের ঘটনাগুলো বলছিল। তারা কেউই পূর্ব পরিচিত না, কিন্তু আমেরিকান আর্মিতে নিজেদের সহকর্মী এবং বসদের হাতে যৌন নিপীড়িত হওয়ার দুঃসহ অভিজ্ঞতা তাদের একে অপরের কাছে নিয়ে এসেছে। হৃদয়ের সবকটা জানালা খুলে দিয়ে তারা একে অপরের দুঃখগুলো ভাগাভাগি করে নিচ্ছিল। পেন্টাগনের পরিসংখ্যান অনুসারে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় ব্যস্ত আমেরিকার সেনাবাহিনীর ভেতরে ঘটা যৌন নির্যাতনের মাত্র 14% ঘটনা রিপোর্ট করা হয়। বাকি 86% ঘটনা থেকে যায় লোকচক্ষুর আড়ালে। পেন্টাগনের 2010 সালের পরিসংখ্যান অনুযায়ী ইউএস আর্মিতে প্রতি বছর 19,000-এর মতো যৌন নির্যাতনের ঘটনা ঘটে। 2011 সালে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 26,000-এ। 2016 সালে সংখ্যাটা 70,000-এ। আমেরিকার বেসামরিক মহিলাদের তুলনায় ইউএস আর্মির মহিলার সদস্যরা
অধিক মাত্রায় যৌন নির্যাতনের ঝুঁকিতে থাকে। এমনকি আমেরিকান আর্মির পুরুষ সদস্যরাও সহকর্মীদের দ্বারা যৌন নির্যাতন এবং ধর্ষণের শিকার হয়। কোনো কোনো ক্ষেত্রে এর পরিমাণ নারীদের তুলনায় বেশি, কিন্তু খুব কম সংখ্যক ক্ষেত্রে এই ঘটনাগুলো রিপোর্ট করা হয়। পেন্টাগনের সেক্সুয়াল অ্যাসাল্ট প্রিভেনশন অ্যান্ড রেসপন্স অফিস এর প্রধান গ্যারি প্যাটন বলেন, আমাদের অবশ্যই ধর্ষণের এই কালচারের পরিবর্তন করতে হবে। যৌন নির্যাতনকে স্বাভাবিক ব্যাপার হিসেবে মেনে নিলে চলবে না। ভিকটিমের ইউনিটের সবাইকে যৌন নির্যাতনের ব্যাপারটিকে খুব গুরুতর হিসেবে সঙ্গে নিতে হবে। শুধু তাই না, বিশ্ব উদ্ধার আর মানব অধিকারের প্রতিষ্ঠায় ব্যস্ত আমেরিকার আর্মির সদস্যদের হাতে নিরাপদ না তাদেরই সহকর্মী আর পদনস্থদের সন্তানেরা। 2014 সালে আমেরিকান আর্মিতে 7,676টি শিশু তাদেরই সহকর্মীদের সন্তান নির্যাতনের অফিসিয়াল রিপোর্ট করা হয়েছে। ধারণা করা হয় রিপোর্ট করা হয়নি এমন কেসের সংখ্যা আরও বেশি। 5. বাংলাদেশে দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে ধর্ষণ নামের নির্মমতা। শুধু নারী নয়, শিশু কিশোরও শিকার হচ্ছে এই বর্বরতার। ধর্ষণ কিংবা গণধর্ষণেই শেষ নয়, খুনও করা হচ্ছে নৃশংসভাবে। গত কয়েক মাস ধরে যেন ধর্ষণ ও ধর্ষণের পর খুনের উৎসব চলছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর পরিসংখ্যানও দিচ্ছে অভিন্ন তথ্য। একাধিক সংস্থার হিসাব অনুযায়ী গত 6 বছরে গড়ে প্রতি বছর যতটি ধর্ষণের ঘটনা ঘটেছে, 2017 সালের 6 মাসেই ঘটেছে তার চেয়ে বেশি। সেই হিসেবে এই ভয়াবহ অপরাধ এখন দ্বিগুণ হারে বাড়ছে। 2017 এর নভেম্বরের 30 তারিখ রাজধানীর বাড্ডায় মাত্র 3 বছর 9 মাস বয়সী শিশু তানহাকে ধর্ষণের পর খুন করেছে শিপন নামে এক পাষণ্ড। একই বছরের 17 জুলাই বগুড়ায় এক ছাত্রীকে কলেজ ভর্তির নামে ধর্ষণ করে তুফান সরকার। বিচার চাওয়া হলে ন্যাকারজনকভাবে মা মেয়ের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে ঘটেছে একাধিক ধর্ষণ ও হত্যাকাণ্ড। রাজশাহীতে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। নারায়ণগঞ্জে চলন্ত ট্রাকে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেছে গাড়ি চালক ও হেলপার। সেপ্টেম্বরে কেরানীগঞ্জে 7 বছরের ফারজানাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে 9ম শ্রেণীতে পড়া আত্মীয়। এভাবে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ধর্ষণের শিকার হচ্ছে নারী। রেহাই পাচ্ছে না 18 বছরের কম বয়সী কন্যা শিশুও। আশ্চর্যের বিষয় হচ্ছে 3 বা 4 বছরের দুধের শিশুও শিকার হচ্ছে এই বিকৃত যৌনতার। ধর্ষণের পর ধর্ষিতাকেও খুনও করা হচ্ছে, কিন্তু লোকলজ্জার ভয়ে এসব ঘটনার সিংহভাগই প্রকাশ করছে না ভিকটিমরা। সামাজিক অসম্মানের ভয়ে তা লুকিয়ে যাচ্ছে তাদের পরিবার। দীর্ঘ সূত্রতা আর প্রভাবশালীদের হেনস্থার ভয়ে করছে না মামলা, বরং জানাজানি হওয়ার ভয়ে ভিকটিম ও তাদের পরিবার এমনভাবে চেপে যাচ্ছে যেন কিছুই ঘটেনি। তারপরও ছিটেফোঁটা যে কটি ঘটনা প্রকাশ পাচ্ছে তাই আটকে ওঠার মতো। এতেই সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব বলছে, গত 6 বছরের তুলনায় চলতি বছর দ্বিগুণ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ চিত্র যেমন রাজধানী শহর ঢাকায়, তেমনি সারা দেশের। এর মধ্যে কিছু কিছু ধর্ষণের নির্মমতা হতবাক করে দিচ্ছে সবাইকেই। ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট ও ইনভেস্টিগেশন বিভাগের কমিশনার ডিসি ফরিদা ইয়াসমিন বলেন, নারী ও শিশু ধর্ষণ সহ তাদের উপর নির্মমতার স্পর্শকাতর মামলাগুলো তদন্তের দায়িত্ব তাদের কাছে আসে। অতীতের চেয়ে এখন সে ধরনের মামলা বেশি আসছে। নারী এবং শিশুর ধর্ষণও বেড়েছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার BMBS হিসেবে দেখা গেছে 2012 সাল থেকে নারী ধর্ষণের হার ক্রমেই বাড়ছে। 2012 সালে 80 নারী ধর্ষণ, 30 জন ধর্ষণের পর খুন ও 26 নারী গণধর্ষণের শিকার হন। 2013 সালে 107 জন নারী ধর্ষণ, 16 জন নারী ধর্ষণের পর খুন এবং 35 জন নারী গণধর্ষণের কবলে পড়েন। 2014 সালে 153 জন নারী ধর্ষিতা, 48 জন খুন এবং 86 জন গণধর্ষণের শিকার হন। 2015 সালে 134 জন ধর্ষণ, 48 জন ধর্ষণের পর হত্যা এবং 103 জন নারী গণধর্ষণের কবলে পড়েন। 2016 সালে 141 জন নারী ধর্ষিতা এবং 33 জন ধর্ষণ শেষে খুন এবং 77 জন গণধর্ষণের শিকার হয়েছেন। চলতি বছর গত জুন পর্যন্ত 6 মাসের মধ্যে 141 জন নারী ধর্ষণ এবং 43 জন নারী গণধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর প্রাণ দিতে হয়েছে 14 হতভাগীকে। শ্রোতাদের জন্য বলে রাখা ভালো, এই বইটা লেখা হয়েছে 2017 সালে এবং প্রকাশ হয়েছে 2018 সালে। সো সেই অনুযায়ী এই বইয়ে 2017 সালের পূর্বের হিসাবটা রাখা হয়েছে। চিন্তা করে দেখুন তো,
2017, 18, 19, 20, 21, 22 এখন পর্যন্ত 25 সাল পর্যন্ত কতগুলো ধর্ষণ হয়েছে এবং কত ধর্ষণ বেড়েছে আপনার কাছে কি মনে হয় কমেন্টে জানাবেন। সাম্প্রতিক বছরগুলোতে শিশু ধর্ষণ, গণধর্ষণ এবং হত্যার সংখ্যাও কম নয়। 2014 সালে 115, 2015 সালে 141, 2016 সালে 158 শিশু ধর্ষণের শিকার হয়েছে। 2017 এর প্রথম 6 মাসে ধর্ষণের শিকার হয়েছে 144 শিশু। আবারও বলছি শ্রোতাদের জন্য, চিন্তা করুন 2017 সালের প্রথম 6 মাসেই 144টা শিশু ধর্ষণের শিকার হয়। চিন্তা করে দেখুন 18 থেকে 25 এই 8টা বছর কত ধর্ষণ বেড়েছে। গত বছর মোট 299 নারী ও শিশু এককভাবে ধর্ষণের শিকার হলেও এবছর 6 মাসেই এই সংখ্যা 285-তে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনটি রীতিমতো ভয়াবহতার আভাস দিচ্ছে। সে প্রতিবেদন অনুযায়ী 2017 এর জুলাইয়ে 80 নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে 32 জনই শিশু আর 3 শিশুই ধর্ষণের পর খুনের শিকার হয়েছে। কেন আজ বিশ্বজুড়ে চলছে ধর্ষণের মহা উৎসব? কেন নারী স্বাধীনতা আর ব্যক্তি স্বাধীনতার তেরা পেটানো আমাদের এই মহান সভ্যতায় প্রতিনিয়ত নারীদের নির্যাতিত হতে হচ্ছে? কেন বিশ্বকে নারী অধিকার ও নারী স্বাধীনতার সবক দেওয়া পশ্চিমা বিশ্বে নারীকে নিরাপত্তা এতটা বিপন্ন? কেন মুক্তমনা, মুক্ত মানুষ গড়ার কারখানা আর মুক্ত চিন্তার সূতিকাগার পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে অবিশ্বাস্য হারে ধর্ষিত হচ্ছে নারী? কেনই বা প্রতি 98 সেকেন্ডে একজন আমেরিকানকে যৌন নির্যাতনের শিকার হতে হচ্ছে? শ্রোতাদের জন্য আবারও লক্ষ্য করতে বলছি, এটা 2017 সালের আগের হিসাব। প্রতি 98 সেকেন্ডে একজন আমেরিকান নারী ধর্ষণের শিকার হয়। চিন্তা করে দেখুন আজ 8 বছর পর 2025 সালে এসে কতজন নারী ধর্ষণের শিকার হচ্ছে আমেরিকাতে? কেনই বা আমেরিকার প্রতি 6 জন নারীর মধ্যে একজন এবং প্রতি 33 জন পুরুষের মধ্যে একজন জীবনে একবার হলেও ধর্ষণের শিকার হচ্ছে? কেন মুসলিমদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালানো আমেরিকান আর্মির যৌন সন্ত্রাস থেকে খোদ আমেরিকান আর্মির সদস্য আর তাদের সন্তানেরা নিরাপদ নয়? কেনই বা বাংলাদেশের মতো সংরক্ষণশীল দেশে অজস্র ধর্ষণের ঘটনা ঘটে চলছে? কেনই বা বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে বাড়ছে ধর্ষিতা নারীর লাশের মিছিল? কেন? প্রশ্ন তো থেকেই যায়। 6. ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে ধর্ষণ প্রবণতা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হয়। একদল পুরুষকে দেখানো হয় রেপ পর্ন এবং আরেক দলকে নন রেপ পর্ন। তারপর কোনো রকম হাতের স্পর্শ ছাড়া নিজেদের সর্বোচ্চ মাত্রায় উত্তেজিত করতে বলা হয়। দেখা গেল যাদের রেপ পর্ন দেখানো হয়েছে তাদের ফ্যান্টাসিগুলো ছিল বাকিদের তুলনায় অধিক বর্বর ও যৌন সহিংসতায় পরিপূর্ণ। তবে সহিংসতার সাথে সম্পর্ক কেবল রেপ পর্নের না, গবেষণায় দেখা গেছে পর্নের সাথে। সেটা যে কোনো ধরনেরই পর্ন হতে পারে। অকথ্য গালাগালি, ড্রাগস, অ্যালকোহল আর যৌন আগ্রাসনের এসবই উপযুক্ত সময় ও পরিস্থিতিতে একজনকে দিয়ে ধর্ষণ করার জন্য যথেষ্ট। তাই যারা হার্ডকোর পর্ন দেখে তাদের ধর্ষক পরিণত হওয়ার ক্ষমতা বা সম্ভাবনা অনেক। ধর্ষণ ও যৌন সহিংসতার সাথে পর্নোগ্রাফির সম্পর্কের বিষয়টি অনেক পরীক্ষায় উঠে এসেছে। রেপ ক্রাইসিস সেন্টার থেকে যৌন নির্যাতনের শিকার 100 জন নারীর তথ্য নিয়ে বিশ্লেষণের পর দেখা গেছে শতকরা 28 জন জানিয়েছিলেন তাদের নিপীড়ক পর্ন দেখেছিল। শতকরা 12 জন জানিয়েছেন তাদের ধর্ষণের সময় ধর্ষক পর্ন ভিডিও দৃশ্য হুবহু অনুকরণের চেষ্টা করেছিল। এমনকি পারিবারিক সহিংসতার উপরেও পর্নোগ্রাফির প্রভাবের প্রমাণ পাওয়া গেছে। গোল্ড কোস্ট সেন্টার এগেইনস্ট সেক্সুয়াল ভায়োলেন্স জানাচ্ছে অস্ট্রেলিয়াতে নিজ পরিবারের সদস্যের হাতে নির্যাতিত হবার মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর পেছনে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছে পর্নোগ্রাফি। নারীদের ধর্ষণ, গ্রুপ সেক্সে বাধ্য করা, সেক্সের সময় শ্বাসরোধ করা, মারধর করা, কোনো কিছুই বাদ নেই। এসব সহিংসতা ও আগ্রাসন চালিয়েছে তাদেরই পর্নাসক্ত স্বামী কিংবা বয়ফ্রেন্ড। নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ যে অধিকাংশ ক্ষেত্রে নারীদের হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করতে হয়েছে। গবেষণায় প্রমাণিত হয়েছে পর্নোগ্রাফির অবাধ প্রচার ও প্রসার যৌন সহিংসতা ও ধর্ষণ বৃদ্ধির উপর সরাসরি প্রভাব ফেলে। দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রশাসন একবার পর্নোগ্রাফির ব্যাপারে বেশ উদার নীতি গ্রহণ করল। পর্ন ভিডিও বানানো, প্রচার, বিক্রি আইনত নিষিদ্ধ থাকলেও প্রশাসন সে সময় চোখ বুঝে থাকার নীতি গ্রহণ করে, দেখেও না দেখার ভান করত। ফলাফল দক্ষিণ অস্ট্রেলিয়াতে ধর্ষণের ঘটনা বেড়ে গেল 284%। অন্যদিকে একই সময়ে অস্ট্রেলিয়ার
কুইন্সল্যান্ড পর্নোগ্রাফির বিরুদ্ধে প্রশাসন খুব কঠোর অবস্থান নিল। কিছুদিন পর কুইন্সল্যান্ড প্রশাসন দেখল ধর্ষণের ঘটনা আগের তুলনায় মাত্র 23% বৃদ্ধি পেয়েছে। হাওয়াইতেও একবার পর্নোগ্রাফির ব্যাপারে উদারনীতি গ্রহণ করা হয়। আবার কিছুদিন পর পর্নোগ্রাফির বিরুদ্ধে প্রশাসন থেকে খুব কঠোর পদক্ষেপ নেওয়া হলো। তারপর আবার উদারনীতি। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেল, যখন পর্নোগ্রাফির ব্যাপারে উদারনীতি গ্রহণ করা হয়েছিল তখন ধর্ষণের মাত্রা ছিল অনেক বেশি। যখন প্রশাসন কঠোরতা অবলম্বন করেছিল তখন ধর্ষণের মাত্রা কমে গিয়েছিল। পরবর্তী সময়ে আবারও উদারনীতি গ্রহণ করার পর ধর্ষণের মাত্রা বেড়ে গিয়েছিল। অর্থাৎ পর্নোগ্রাফির সংখ্যা ও সহজলভ্যতার সাথে যৌন সহিংসতা ও ধর্ষণ প্রবণতার সমানুপাতিক সম্পর্ক রয়েছে। যখন পর্নোগ্রাফির সহজলভ্যতা বেশি তখন যৌন সহিংসতা আর ধর্ষণের হারও বাড়ে। যখন পর্নোগ্রাফির সহজলভ্যতা কমে তখন যৌন সহিংসতা আর ধর্ষণের হারও কমে যায়। অনেকে এখানে একটা আপত্তি তুলতে পারে যে যারা পর্নোগ্রাফি দেখে তাদের সবাই ধর্ষণ বা যৌন সহিংসতায় লিপ্ত হয় না। কথা সত্য, তবে কিন্তু আছে। যারা পর্নোগ্রাফি দেখে তাদের সবাই ধর্ষণ বা যৌন সহিংসতায় লিপ্ত না হলেও যারা ধর্ষণ ও যৌন সহিংসতা লিপ্ত হয় তাদের 99%ই এর বেশি পর্নোগ্রাফি দেখে। এছাড়া পর্নোগ্রাফি ধর্ষক বানায় না কিনা সেটা আমাদের মূল পয়েন্ট না, বরং এসব গবেষণা থেকে বারবার যে উপসংহার উঠে এসেছে তা হলো পর্নোগ্রাফি দর্শকদের মধ্যে যৌন ধর্ষণ, যৌন সহিংসতা এসব বিকৃতি যৌনাচারের প্রবণতা সৃষ্টি করে। ঠিক যেভাবে হার্ডকোর পর্নোগ্রাফির প্রসার উদ্বেগজনক হারে অ্যানাল সেক্স ও ওরাল সেক্সের প্রবণতা বৃদ্ধি করে, একইভাবে ধর্ষণ ও যৌন সহিংসতার হারও বাড়িয়ে দেয়। কিছুক্ষণের জন্য ধর্ষণকে একটি অপরাধ হিসেবে চিন্তা করার বদলে একটা বিকৃত যৌনাচার হিসেবে চিন্তা করলে ব্যাপারটা হয়তো বোঝা সহজ হবে। আরেকটা লক্ষণীয় বিষয় হলো ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনাগুলোর সাথে উপযুক্ত প্রেক্ষাপট, সময় ও সুযোগ ইত্যাদির প্রশ্ন জড়িত থাকে। অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের অপরাধ হলো অপরচুনিটিস্টিক বা সুযোগ সন্ধানী। এ ধরনের ধর্ষক ও যৌন নিপীড়কদের সেক্সুয়াল প্রিডিটর বলা হয়। এ ধরনের অপরাধীরা সুযোগ সন্ধানী শিকারের মতো হয়ে থাকে। পর্নোগ্রাফি যা করে তা হলো ধর্ষকদের মধ্যে ধর্ষণের প্রবণতা সৃষ্টি করে এবং ধর্ষণের একটি গ্রহণযোগ্যতা তাদের মধ্যে সৃষ্টি হয়। উপযুক্ত সুযোগ ও প্রেক্ষাপট অভাবে তাদের অনেকেই হয়তো ধর্ষণের ফ্যান্টাসিকে বাস্তবায়িত করতে পারে না, কিন্তু উপযুক্ত প্রেক্ষাপট তৈরি হলে তারা যে তা করবে না এমন বলা যায় না। ব্যাপারটা এভাবে চিন্তা করুন, পর্নাসক্ত হাজার হাজার যুবককে সমাজ থেকে আলাদা করে তাদের স্ত্রী কিংবা গার্লফ্রেন্ডের কাছ থেকে আলাদা করে রাখা হলে এবং যেখানে জবাবদিহিতা বা শাস্তির ভয় নেই, ধর্ষণের এমন উপযুক্ত পরিবেশে দেওয়া হলে ফলাফল কি হবে? আমেরিকান সেনাবাহিনীর অভ্যন্তরীণ ধর্ষণ ও শিশুকামের সংস্কৃতি থেকেই এ প্রশ্নের উত্তর পাওয়া যায়। আমেরিকার সামরিক বাহিনীতে চলমান ধর্ষণ ও যৌন নির্যাতনের কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে মিলিটারি ক্যাম্পাসগুলোতে পর্নোগ্রাফি, বিশেষ করে সফট কোর পর্ন ম্যাগাজিন এবং অনলাইন পর্নোগ্রাফির সহজলভ্যতা। যৌন নির্যাতনের হার কমানোর জন্য মিলিটারি ক্যাম্পগুলোতে এইসব ম্যাগাজিন বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছে, আমাদের বাহিনীতে বিরাজমান এই যৌন নির্যাতনের সংস্কৃতি পরিবর্তন করতেই হবে, আর এজন্যই সামরিক ঘটনা ঘাঁটিগুলোতে পর্নোগ্রাফিক ম্যাগাজিন কেনাবেচা করা নিষিদ্ধ করা হয়েছে। তবে এই পদক্ষেপ অবস্থার কতটা উন্নতি ঘটাবে তা নিয়ে অনেকেই সন্দিহান, কারণ ক্যাম্পাসগুলো থেকে খুব সহজেই পর্ন সাইটে প্রবেশ করা যায়। গবেষণায় দেখা গেছে আমেরিকার বেসামরিক জনগণের মধ্যে প্রতি 10 জনে একজন ইন্টারনেটে পর্নোগ্রাফিতে আসক্ত, কিন্তু সামরিক বাহিনী সদস্যদের মধ্যে পর্ন আসক্তির হার আরও অনেক বেশি। আমেরিকান নেভির লেফটেন্যান্ট মাইকেল হাওয়ার্ডের মতে সামরিক বাহিনীর কমপক্ষে 20% সদস্য ইন্টারনেটে পর্ন আসক্ত। মার্কিন সামরিক বাহিনীর যাজকদের মতে যাদের কাছে সেনা সদস্যরা নিয়মিত তাদের ব্যক্তিগত পাপের স্বীকারোক্তি কনফেশনাল করে, মার্কিন সেনা সদস্যরা সেসব ব্যক্তিগত সমস্যায় আক্রান্ত, তার মধ্যে ইন্টারনেট পর্ন আসক্তি শীর্ষে। মার্কিন সেনাবাহিনীর সদস্যদের কম্পিউটারে নিয়মিত শিশুদের নিয়ে বানানো পর্ন ভিডিও এবং ছবি পাওয়া যায়। এ কারণে বিভিন্ন সময়ে সেনা সদস্য ও অফিসারদের শাস্তিও দেওয়া হয়েছে। সমকামী পর্ন ভিডিওতে অংশগ্রহণ এবং তা সমকামী পর্ন ওয়েবসাইটে প্রকাশের কারণে 2006 সালে আমেরিকান এয়ারফোর্সের 7 জন প্যারাট্রুপারকে শাস্তি দেওয়া হয়েছে। অবশ্য আমেরিকান সেনাবাহিনীতে সমকামিতা এবং সমকামী পর্নোগ্রাফির ইতিহাস বেশ পুরনোই বটে। পর্নোগ্রাফি ও ধর্ষণের পারস্পরিক সম্পর্কের আরেকটা দৃষ্টান্ত হলো ইন্ডিয়া। সবচেয়ে বেশি ইন্টারনেট পর্নোগ্রাফি দেখা দেশের লিস্টে ইন্ডিয়ার অবস্থান 3 নম্বরে। পুরুষদের পাশাপাশি ইন্ডিয়ান মহিলারাও ব্যাপক হারে পর্ন দেখে। বিশ্বব্যাপী পর্নের মহিলা ধর্ষক সংখ্যার দিক থেকে ইন্ডিয়ার অবস্থান 3 নম্বরে। অন্যদিকে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে
দেশ লিস্টে ইন্ডিয়ার অবস্থান পঞ্চম। খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই, সংখ্যাগুলো নিজেরাই কথা বলে। তবে ইন্ডিয়ার একটা বিশেষত্ব হলো এখানে রেপ পর্নের জনপ্রিয়তা। 2014 সালের একটা জরিপে দেখা গেছে ইন্ডিয়ায় গোয়া প্রদেশে 40% পুরুষ রেপ পর্ন দেখে। এদের মধ্যে 76% স্বীকার করেছে রেপ পর্ন তাদের মধ্যে ধর্ষণ করার আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে। 47% বলেছে রেপ পর্ন দেখতে দেখতে একসময় তারা শিশুদের নিয়ে বানানো পর্নোগ্রাফি দেখা শুরু করছে। এই জরিপ চালানো হয় 10টি বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রদের ক্ষেত্রে। সুতরাং উচ্চতর শিক্ষার অভাব বা এ জাতীয় অজুহাত দেওয়ার কোনো সুযোগ এখানে নেই। ইন্টারনেট পর্নোগ্রাফির সহজলভ্যতা, রেপ পর্নের জনপ্রিয়তা, বলিউডের আইটেম সং কালচার, বলিউড ও মিডিয়ার মাধ্যমে ক্রমাগত একজন পর্ন অভিনেত্রীকে আইকন হিসেবে জনসম্মুখে উপস্থাপন করা, এসব কিছুর সম্মিলিত প্রভাব পড়ছে সমাজ ও সমাজের মানুষগুলোর আচরণে। আর এভাবে এসব ফ্যাক্টরে ইন্ডিয়ার ক্রমবর্ধমান ধর্ষণের পেছনে ভূমিকা রাখছে। তুলনায় বাংলাদেশের অবস্থা যে খুব একটা ভালো এমনটা বলা যাচ্ছে না। বাংলাদেশে আশঙ্কাজনক হারে ধর্ষণের ঘটনা বাড়ছে, আর এর পিছনে অন্যতম প্রভাবক হচ্ছে পর্নোগ্রাফি। বিশেষজ্ঞরা এমনটাই বলছেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাইকোথেরাপি বিভাগের চেয়ারম্যান ডাক্তার মোহিত কামাল দৈনিক মানব জমিনকে জানেন, সংস্থাগুলোর পরিসংখ্যানের মতো আমাদের সাম্প্রতিক পর্যবেক্ষণেও ধর্ষণের ঘটনা বাড়ছে। নারী পুরুষের যৌন সঙ্গমের ছবি ও ভিডিও, পর্নস্টারদের মত নিখুঁত অভিনয় তৈরি, ঝকঝকে পর্নোগ্রাফিগুলো হাতে হাতে বসে যাচ্ছে। তা দেখে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্করা নিজেদের যৌন প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, ব্যাপরভাবে ভোগবাদী হয়ে উঠছে। ফলে নারীকে ভালোবাসা, বিয়ে ইত্যাদির মাধ্যমে জয় করে স্বাভাবিক যৌন সম্পর্ক স্থাপনের পরিবর্তিত অরক্ষিত নারী ও শিশুদের ধর্ষণ করে বসছে। অনেক কারণের মধ্যে এটি এখন নারী ও শিশু ধর্ষণ বাড়ার প্রধান কারণ বলেও জানান তিনি। বাংলাদেশে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার অর্থাৎ BMBS এর চেয়ারম্যান সিগমা হুদা বলেন, দেশে সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। একই সঙ্গে পর্নোগ্রাফি হাতে হাতে ছড়িয়ে পড়ছে। এসব কারণে নারী ও শিশুরা যখন তখন ধর্ষণ, গণধর্ষণ ও খুনের শিকার হচ্ছে। এরকম অসংখ্য গবেষণা দ্বারা ধর্ষণ বৃদ্ধির পেছনে পর্নোগ্রাফি এবং পর্নোগ্রাফির প্রভাবে ঘটা সমাজের যৌন আয়নের ভূমিকা প্রমাণিত হয়েছে। নিশ্চিতভাবেই প্রমাণিত হয়েছে পর্নাসক্তি ধর্ষণের অন্যতম কারণ। আমি তো শুধু দেখছি, কিছুই করছি না, পর্ন দেখলে কোনো ক্ষতি নেই, এই ধরনের কথা বলার আগে তাই একবার এই গবেষণাগুলোর কথা মনে রাখবেন আশা করছি। এছাড়া 18 থেকে 19 বছর বয়সী কিশোর কিশোরীদের উপর চালানো গবেষণায় দেখা গেছে পর্নাসক্তি শিশু কিশোরদের যৌন সহিংসতায় প্রতি উদ্বুদ্ধ করে। যেসব কিশোর পর্ন দেখায় অভ্যস্ত তাদের 42% কোনো না কোনোভাবে যৌন নিপীড়ন করে। যৌন নিপীড়কের মধ্যে হার্ডকোর পর্ন আসক্তির হার খুবই বেশি। শিশু যৌন নিপীড়ক বা ফেডোফাইলদের শতকরা 67 জন, জোরপূর্বক অজাচারে লিপ্ত এখন ব্যক্তিদের শতকরা 53 জন এবং ধর্ষকদের শতকরা 89 জন হার্ডকোর পর্নোগ্রাফিতে আসক্ত। সিরিয়াল কিলার এবং ধর্ষকদের মধ্যে পর্নোগ্রাফি খুবই জনপ্রিয়। জার্নি ইনটু ডার্কনেস নামক বইয়ে সাবেক FBI কর্মকর্তা জন ডগালস লিখেছেন, সাধারণত সিরিয়াল কিলার ও ধর্ষকদের আস্তানাগুলোতে প্রচুর পরিমাণ পর্ন ভিডিও পাওয়া যায়। চার্লসের লাইন্ড কেয়ার থ্রিল কিলার্স এ স্টাডি অফ আমেরিকাজ মোস্ট ভিকাস মার্ডার্স রিপোর্টে উঠে এসেছে, এই ধরনের হত্যাকারীদের মধ্যে 81% বলছে পর্নোগ্রাফি হলো তাদের যৌন কামনার প্রাথমিক বস্তু। যৌন নিপীড়ক ও ধর্ষকদের দমনে প্রত্যক্ষভাবে কাজ করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ধর্ষণ ও যৌন নিপীড়নের সাথে পর্নোগ্রাফির যোগসূত্র এক বাক্যে স্বীকার করেন। কারণও আছে, এই ধরনের অপরাধ ও অপরাধীদের সাথে পর্নোগ্রাফির সম্পর্ক কতটা গভীর তার প্রমাণ তারা হাতে নাতে পেয়েছেন। এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত গোয়েন্দা এবং নিউ ইয়র্ক ডিটেকটিভ ব্যুরোর ক্রিমিনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রোফাইলিং ইউনিটের প্রতিষ্ঠাতা রেইমন্ড পিয়ার্সের একটা সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরছি। প্রশ্ন, আপনার অভিজ্ঞতার আলোকে আপনি কি বিশ্বাস করেন সাধারণ মানুষের তুলনায় যৌন অপরাধের পর্ন দেখার অভ্যাস বেশি? রেইমন্ড পিয়ার্স: আমার অভিজ্ঞতা হলো এই ধরনের অপরাধীদের মারাত্মক হারে পর্ন দেখার অভ্যাস থাকে। সাধারণ মানুষের পর্নের দেখার অভ্যাসের কথা বলতে পারি না, তবে বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি তাদের হাতেই নাগালেই রয়েছে। অনেকবারই এমন হয়েছে যে গুরুতর কোনো অপরাধীকে খোঁজা হচ্ছে। অপরাধটি যৌনতা সংক্রান্ত হোক আর যাই হোক, ওদের ধরার পর যখন জিজ্ঞাসা করা হয়, আচ্ছা গত 4 দিন কোথায় ছিলে, কি করেছ, তারা জবাব দিচ্ছে অপরাধ করেছি।
পালানো তো লাগবেই। যখন প্রশ্ন করা হয় কোথায় গিয়েছিলে, জবাব আসে সস্তা মোটেলে রুম নিয়েছিলাম, তারপর প্রতিদা ভাড়া করেছি, অথবা 24 ঘন্টায় পর্ন দেখায় এমন কোনো মোটেলে রুম নিয়েছিলাম। এরা এভাবেই রিল্যাক্স করে টেনশন মুক্ত হয়। প্রশ্ন, আমাদের একটু ধারণা দিতে পারবেন আপনার তদন্তে কত শতাংশ যৌন অপরাধীদের কাছে পর্নোগ্রাফি পেয়েছেন? পিয়ার্স, একদম কাটায় কাটায় বলা সম্ভব না, কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করাও লাগতো না, এমনিতে বের হয়ে যেত। আমি আর আমার কলিগরা বলতাম এই যে আরেকটা, এরা মনে হয় খালি এগুলোই করে। আমি বলবো 75 এর বেশি অপরাধীর কাছে আমরা পর্নোগ্রাফি পেয়েছি, সংখ্যাটা 100% হতে পারে। প্রশ্ন, আপনি আমাদের কারাবন্দী 4-ডে ফাইল, শিশুকামী শিশুদের উপর যৌন নিপীড়নকারী ও তাদের যৌনতার উপর আপনার গবেষণার কথা বলেছিলেন। এদের পর্ণাসক্তির ব্যাপারে আপনি কি বলবেন? আর এ ধরনের কোনো অপরাধ করার আগে পর্নের ব্যবহার সম্পর্কেই বা কি বলবেন আপনি? পিয়ার্স, ধরুন একজন পুরুষ পেডোফাইল অর্থাৎ শিশুকামী যে ছোট ছেলেদের আক্রমণ করে, এদের ক্ষেত্রে আমি আক্রমণ শব্দটা ব্যবহার করি, যদিও তারা মনে করে যে তারা বাচ্চাগুলোকে আক্রমণ করছে না। তাদের বিকৃত মানসিকতা অনুযায়ী তারা ধরে নেয় তারা এসব আক্রমণের মাধ্যমে বাচ্চাদের সাহায্য করছে। আমি দেখেছি এদের যৌন অপরাধগুলোর উপর পর্নোগ্রাফির প্রভাব বেশ লক্ষণীয়। এদের ব্যাপারে যা জেনেছি, হয়তো এদের চাকরি ছিল দিনে 8 ঘন্টা বা 10 ঘন্টার, কিন্তু প্রতিটি জাগ্রত মুহূর্তে এদের মাথার মধ্যে এসব ফ্যান্টাসি চলতে থাকতো। যতক্ষণ জেগে আছে কাজ করছে, মনে মনে ক্রমাগত শিশু ধর্ষণের, তাদের যৌন নিপীড়ন করার কথা কল্পনা করছে। আর তাদের কাছে যে পর্ন ভিডিও থাকে সেগুলো এসব ফ্যান্টাসির জ্বালানি হিসেবে কাজ করে। 7, শুরু করেছিলাম বান্ডিকে দিয়ে, শেষটাও ওকে দিয়ে করা যাক। ভয়ঙ্কর নরপিশাচ সিরিয়াল কিলার টেড বান্ডির অন্ধকার জগতে পা বাড়ানোর পেছনে চালিকা শক্তিগুলোর একটি ছিল এই পর্নোগ্রাফি। 12-13 বছরের ছোট্ট টেড বান্ডি যেদিন বাসার বাইরে পাড়ার মুদি দোকানে এবং ড্রাগ স্টোরে পর্নোগ্রাফিক ম্যাগাজিনের সন্ধান পেয়ে গেল, সেদিনই ছোট্ট টেডের মধ্যে জন্ম নিল এক ধর্ষক সত্তা। 1989 সালের 24 জানুয়ারি মৃত্যুর অব্যবহিত আগ মুহূর্তে মনোবিদ জেমস সি ডবসনের কাছে একটা সাক্ষাৎকার দেয় টেড বান্ডি। এই সাক্ষাৎকারে সে বিস্তারিত আলোচনা করে কিভাবে পর্নোগ্রাফি তাকে পরিণত করেছিল একটা পশুতে। মৃত্যুর চৌকাঠে দাঁড়িয়ে বলা টেড বান্ডির কিছু কথা এখানে না উল্লেখ করলেই নয়। আমাদের মতো যারা মিডিয়ায় হিংস্রতা, বিশেষত পর্নোগ্রাফিতে হিংস্রতা দ্বারা অতিমাত্রায় প্রভাবিত, তারা কেউই বাজত দানব নই। আমরা আপনাদেরই পুত্র, আপনাদেরই স্বামী, আর সবার মতোই আমরাও একটা পারিবারিক কাঠামোর মধ্যে বেড়ে উঠেছিলাম। কিন্তু এখন ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে পর্নোগ্রাফি যে কারো বাসার মধ্যে ঢুকে পড়ে, এক ঝটকায় বাসার বাচ্চাটাকে পারিবারিক কাঠামোর বাইরে বের করে নিয়ে আসে। ঠিক যেমনভাবে 20-30 বছর আগে এটা আমাকে ছবল মেরে বাইরে বের করে এনেছিল। আমার বাবা মা তাদের ছেলে মেয়েদের এসব থেকে বাঁচিয়ে রাখার ব্যাপারে আন্তরিক ছিলেন, যেমনটা অপরাপর কট্টর খ্রিস্টান পরিবারেও হয়। কিন্তু এসব বাহ্যিক প্রভাবকের ব্যাপারে সমাজ অনেকটাই শিথিল। আমি কোনো সমাজবিজ্ঞানী নই এবং ধান ধরে এটাও বলবো না যে সভ্য সমাজের চিরাচরিত ধারণায় আমার বিশ্বাস রয়েছে। কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দী এবং এই সময়ের মধ্যে আমি এমন অনেকের সঙ্গে পরিচিত হয়েছি যারা ভায়োলেন্স ঘটানোর ব্যাপারে উদ্বুদ্ধ, কিছু ব্যতিক্রম বাদে। তাদের প্রত্যেকেই পর্নোগ্রাফিতে গভীরভাবে আসক্ত ছিল। নরহত্যা সংক্রান্ত FBI এর নিজেদের রিপোর্টে বলে সিরিয়াল কিলারদের সাধারণ আগ্রহের বিষয় হচ্ছে পর্নোগ্রাফি, সুতরাং এটাকে উপেক্ষা করার কোনো উপায়ই নেই। আমি আশা করব আমি যাদের অপূরণীয় ক্ষতির কারণ হয়েছি তারা আমার অনুশোচনায় বিশ্বাস না করলেও এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো বিশ্বাস করবেন। আমাদের শহর, আমাদের সম্প্রদায় এমন কিছু প্রভাবকের ব্যাপারে খুবই শিথিল, যেগুলোর সুদূর প্রসারেই ক্ষতিকর প্রভাব রয়েছে। আজ হোক কিংবা কাল এগুলো প্রকাশ পাবেই। মিডিয়ায় ভায়োলেন্স, বিশেষত যৌন সহিংসতা এখন হরেক উপায়ে গিলিয়ে দেওয়া হচ্ছে। আমার ভয় হয় যখন আমি কেবল টিভি দেখি। আজকাল সিনেমার মাধ্যমে যেসব ভায়োলেন্স আমাদের ড্রয়িং রুম অবধি পৌঁছে গেছে, 30 বছর আগে সেগুলো X-রেটেড অ্যাডাল্ট থিয়েটারেও দেখানো হতো না। যেটা আমি আগে বলেছি, এই প্রভাবকগুলোর ব্যাপারে আমাদের সমাজের শিথিলতা চোখে পড়ার মতো। বিশেষত এই ধরনের ভায়োলেন্ট পর্নোগ্রাফি যখন সভ্য সমাজ টেড বান্ডিকে দোষারোপ করতে করতে পর্ন ম্যাগাজিনের পাশ দিয়ে দেখেও না দেখার ভান করে হেঁটে যাচ্ছে, তখন আসলে একদল তরুণ তাদের অগোচরেই টেড বান্ডিতে পরিণত হচ্ছে। আক্ষেপের জায়গাটা ঠিক এখানেই। সাইকোপ্যাথিক সিরিয়াল কিলারদের 3টা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে মিথ্যা বলতে পারা, কোনো ধরনের অনুশোচনা অনুভব না করা এবং কোনো অবস্থায় নিজের দোষ স্বীকার না করা।
কোনো না কোনোভাবে অন্য কাউকে বা অন্য কিছুকে দায়ী করা। বান্ডির শেষ কথাগুলো একজন ঠান্ডা মাথার সিরিয়াল কিলারের অনুশোচনাহীন অজুহাত বলে উড়িয়ে দেওয়া যায়। তবে 1989 সালের জানুয়ারির এই ইন্টারভিউর প্রথম পর গত প্রায় 3 দশক পর সারা বিশ্বজুড়ে যে বাস্তবতা আমরা দেখছি, যার অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ আমাদের এলাকায় উঠে এসেছে, তার আলোকে বলতেই হয় বান্ডি আসলে ঠিকই বলেছিল।